এই যে আব কি বার মোদী সরকার ইত্যাদি ইত্যাদি বলা হয়েছিল, মানে ভারতকে একটা অন্য এলাকায় নিয়ে চলে যাবে পুরো। ভারতকে দেখে আমেরিকা ভয় পাবে, চাঁদ ভয় পাবে, মঙ্গল গ্রহ ভয় পাবে, এরকম একটা ভাব পারলে। ঠিক আছে, বিজেপির বেশ কিছু বিধায়ক সাংসদ তাদের হঠাৎ মাথায় কি চাপে, তারা যখন শপথ নেন, সংস্কৃত ভাষায় শপথ নেন, সেই দেশে ৮০,০০০ শূন্যপদ বিলুপ্ত হয়ে গেল আজ থেকে ২ বছর আগে। ভাব দেখাচ্ছে অমৃত স্টেশন, ভাব দেখাচ্ছে তেজস এক্সপ্রেস, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। এই ৮০,০০০ লোকের চাকরি খেয়ে নিলে কেন তাহলে? অনেকে মহুয়া মৈত্রর মধ্যে লেনিন দেখে ফেলেছিলেন, সায়নী ঘোষের মধ্যে ক্লারা জেটকিন দেখে ফেলেছিলেন, মমতা ব্যানার্জির মধ্যে রোজা লুক্সেমবার্গ দেখে ফেলেছিলেন। আমার ক্যামেরায় যদি দেখা যাচ্ছে না যাই না, আমার আঙুল থেকে ভোটের কালি ওঠেনি এখনো, তৃণমূল দলটা উঠে গেছে। ককরোচ জনতা পার্টি পলিটিক্যাল পার্টি বানালো কিনা, বানিয়ে আলটিমেটলি কি করবে, এগুলো সব ভবিষ্যতের প্রশ্ন। ককরোচ জনতা পার্টি তৈরি হলে তার সাথে এসএফআই এর অ্যালায়েন্স হয়ে যাবে, একসাথে ভোটে লড়বে বলে। নমস্কার, ছাত্র সংলাপের আজকের সংস্করণে আমাদের সাথে রয়েছেন ভারতের ছাত্র ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড সৃজন ভট্টাচার্য। আজকের এই অনুষ্ঠানে প্রায় ১ বছর পর আমরা সৃজনদাকে পেয়েছি। তো সৃজনদা ত্রিপুরায় তো প্রায় ১ বছর পর এলে, কেমন অভিজ্ঞতা ত্রিপুরায় আসার আগের কিংবা এখন যে এলে, কি বুঝতে পারছো, কি দেখছো? গতকাল বৃষ্টি টিষ্টিও দেখলে। আমি পশ্চিমবঙ্গের ছেলে, সুতরাং ত্রিপুরা আমার সেকেন্ড হোম। এ নিয়ে এ কথা বললে তো অত্যুক্তি হবে না। যখনই এসেছি খুবই ভালোবাসা পাই কমরেডদের কাছে, সাধারণ মানুষের কাছে। আমি এসেই এবারে একটু পদ্মার ইলিশ উঠেছে কিনা খোঁজ করেছি। সুতরাং ভালো অভিজ্ঞতা তো বটেই, এবং রাজনৈতিকভাবেও ত্রিপুরার বন্ধুরা যে লড়াইটা লড়ছেন, খুব সম্প্রতি পশ্চিমবঙ্গেও একটা পরিবর্তন হয়েছে। সেটা যে খুব ভালো পরিবর্তন বলা যায় না। চোর সরাতে গিয়ে ডাকাত এসেছে। ত্রিপুরার মানুষ ডাকাতদের সাথে লড়াই করছেন বেশ কিছুদিন হয়ে গেল। সুতরাং আমার কাছেও একটা লার্নিং প্রসেস, যে ত্রিপুরার বন্ধুরা কিভাবে লড়ছেন সেটা থেকে শিখে বাকি দেশের কাছে সেই খবর পৌঁছে দেওয়া। ভালো, দেখা যাক। আচ্ছা সৃজনদা, আমরা প্রথমেই তোমার থেকে জানতে চাইবো নিউ এডুকেশন পলিসি 2020 সেটা এসছে এবং বর্তমানে সেটা ইমপ্লিমেন্টেশনের প্রসেসটা চলছে। ৫-৬ বছর হলো। আমরা সাধারণত দেখে থাকি যে ভারতের ছাত্র ফেডারেশন সরাসরিভাবে এই এনইপির বিরোধিতায় সরব ছিল, এখনো আছে, আগামী দিনেও আশা করছি থাকবে। মূলত তোমাদের যে বিরোধিতাটা এনইপির, সেটা কিসের জন্য, and what is the root cause behind it? দেখো, ন্যাশনাল এডুকেশন পলিসি যখন এইবারে ইন্ট্রোডিউস করা হলো, 16-17 সাল থেকে চেষ্টা করা হচ্ছিল, আলটিমেটলি 2020 সালে, এবং প্র্যাকটিক্যালি পার্লামেন্টকে বাইপাস করে পারলে অর্ডিন্যান্স জারি করে করা হয়েছিল। এখন 5-6 বছর হয়ে গেছে। এনইপি 2020, এটা 2026। এই 6 বছরে আমরা যে আশঙ্কাগুলো করেছিলাম, যে এইটা বেসিক্যালি সস্তায় শ্রমিক বানানোর, হাফ স্কিল্ড লেবার বানানোর, বার্গেনিং পাওয়ার বিহীন একটা প্রজন্ম, যারা মালিকের কাছে গিয়ে যথেষ্ট শিক্ষার জোর নিয়ে শিরদাঁড়া সোজা করে দাঁড়াতে পারবে না, এমন একটা প্রজন্ম বানানোর শিক্ষানীতি। আমাদের কথাগুলো আস্তে আস্তে অক্ষরে অক্ষরে ফলতে শুরু করেছে। আমাদের দেশের গণশিক্ষার ইতিহাস তো খুব নতুন নয়, বেশ তার একটা দীর্ঘ ইতিহাস আছে। স্বাধীন ভারতে এর আগে শিক্ষানীতি হয়নি তাও নয়। কোঠারি কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী প্রথম শিক্ষানীতি, তারপরে রাজীব গান্ধীর সময় খুব বিতর্কিত শিক্ষানীতি, 90-এর দশক বা 2000-এর প্রথম দিকটা ধরেও আমরা কম বেশি দেখতাম যে ধীরে ধীরে কিভাবে এডুকেশনকে প্রাইভেটাইজ করিয়ে দেওয়া। সরকার বা রাষ্ট্র তারা শিক্ষা, মানুষকে শিক্ষিত করার দায়িত্ব নেবে না, তারা এডুকেশন সেক্টর থেকে হাত তুলে নেবে, উইথড্র করে নেবে নিজেদের, এবং সেই জায়গায় বিভিন্ন সব ঝুনঝুনওয়ালা টুনটুনওয়ালারা তারা হচ্ছে যে শিক্ষার ব্যবসায়ী হয়ে উঠবে।
তো এই ধারাবাহিকতা আমাদেরকে আশঙ্কিত করেছে, দীর্ঘদিন ধরেই করছে। এনইপি 2020 শুধু এই কর্পোরেটাইজেশন, কমার্শিয়ালাইজেশন অফ এডুকেশন, প্রাইভেটাইজেশন অফ এডুকেশন, শিক্ষার বাজারিকরণকেই উৎসাহিত করেনি, তার সাথে বিজেপি যেহেতু একটা নতুন উপাদান যুক্ত করেছে, সেটা হলো শিক্ষার সাম্প্রদায়িকীকরণ। ন্যাশনাল এডুকেশন পলিসি অনুসারে যেভাবে সিলেবাস সাজানো হচ্ছে, যেভাবে পড়ানো হচ্ছে, যে কথাগুলো বলা হচ্ছে, প্রতিটির মাধ্যমেই লুকিয়ে চুরিয়ে সঙ্গোপনে, যেখানে বিজেপি একটু বেশি সাহস পাচ্ছে সেখানে পারলে প্রকাশ্যেই ঘৃণার চাষ ছাত্রদের মনে কিভাবে ঢুকিয়ে দেওয়া যায়, বিদ্বেষ কি করে ছাত্রদের মনে ঢুকিয়ে দেওয়া যায়, সেই মতো করে সিলেবাস চেঞ্জ হচ্ছে, সেই মতো করে কারিকুলাম চেঞ্জ হচ্ছে, প্রশ্ন করাকে অনুৎসাহিত করা হচ্ছে। এবং খুব প্র্যাকটিক্যাল টার্মসেও তুমি যদি দেখো, তুমি দেখবে তোমার ত্রিপুরাতে বা গোটা ভারতবর্ষেই সরকারি স্কুল কিভাবে শুকিয়ে যাচ্ছে, মার্জার হয়ে যাচ্ছে। স্কুল ছাত্র নেই সরকারি স্কুলে। সরকারের তাহলে তখন দায়িত্ব থাকে যে ছাত্রদেরকে জুটিয়ে আনা, ছাত্ররা যাতে আগ্রহ নিয়ে লেখাপড়া করতে পারে তার মতো একটা পরিবেশ তৈরি করে দেওয়া। সেটা না করে সরকার যেটা করছে, ও আচ্ছা ওই স্কুলে তো ছাত্র নেই, তাহলে স্কুলটাই তুলে দিই, এবং সেইখানে কোনো বিজেপি নেতার প্রাইভেট স্কুল হবে বা আরএসএস এর কোনো স্কুল হবে। এইটা করতে গিয়ে আদতে এই যে তোমাদের রাজ্যে ধরো বিদ্যাজ্যোতি, কোনো কোনো স্কুল ভালো, কোনো কোনো স্কুল খারাপ। আচ্ছা, যারা সরকারের নজরে নেক নজরে পড়লো না যে স্কুলগুলি, সেখানকার ছাত্ররা কি দোষ করেছিল? সেটাই তো প্রশ্ন। সেখানকার ছাত্ররা তো কোনো দোষ করেনি। এখন পশ্চিমবঙ্গে এই নতুন বিজেপি সরকার এসেছে, আমি দেখছিলাম এখনো সবটা লাগু করেনি, কিন্তু প্রপোজ করেছে বিদ্যাঞ্জলি বলে একটা প্রকল্প। আচ্ছা, তাতে করে বলছে যে যা সারমর্ম হচ্ছে যে টিচার রিক্রুটমেন্ট হয়নি, তৃণমূল আমলে প্রচুর দুর্নীতি হয়েছে, ও টিচার পাওয়া যাচ্ছে না, কই পরোয়া নেই, নতুন টিচার রিক্রুট করব, টিচার রিক্রুটমেন্ট পরীক্ষাগুলো স্বচ্ছভাবে করবো, এইসব না। বলছে যে আপনি সমাজের যেই হন না কেন, আপনিও চাইলে একটুখানি নিজে ভলান্টিয়ার করে দিতে পারেন, আপনি পারলে একটু শিখিয়ে দিন, তুমি একটুখানি শেখাবে, আমি একটুখানি শেখাবো, এতে করে শিক্ষকের মান কমবে। শিক্ষকতাটাও তো পার্ট টাইম নয়, এটা তো ক্যাজুয়াল কাজ নয়। শিক্ষকতা তো আর বেড়াতে গিয়ে সেলফি তুলে এলাম নয়, ওটা ধৈর্য ধরে অধ্যবসায় নিয়ে করতে হয়। আশঙ্কা হলো যে এর মাধ্যমে আসলে আরএসএস এর প্রচারকরা তারা বিভিন্ন স্কুলে শিক্ষক হয়ে ঢুকে পড়বে। তাহলে এই যে কমার্শিয়ালাইজেশনও হলো, শিক্ষকের মাইনে সরকারকে দিতে হলো না, আবার কমিউনালাইজেশনও হলো, ব্যাকডোর দিয়ে আরএসএস এর লোকেদেরকে শিক্ষক হিসেবে ঢুকিয়ে দেওয়া হলো। ন্যাশনাল এডুকেশন পলিসি আমাদের দেশে এই ধরনের কতগুলো দীর্ঘমেয়াদী ক্ষতি করে চলছে, যেখানে ছেলেমেয়েরা, আমি উত্তরটা শেষ করবো এই বলে, ছেলেমেয়েরা বিদ্বেষপূর্ণ সিলেবাসের সামনে পড়ছে, ছেলে মেয়েদের লেখাপড়ার মান এবং খরচ, মান কমছে, খরচ বাড়ছে। অবৈজ্ঞানিকভাবে এত বৈচিত্র্যময় একটা দেশ, তোমার ছোট্ট ত্রিপুরা রাজ্য, তার মধ্যেই কত রকম বৈচিত্র্য। সেই এত বৈচিত্র্যময় দেশ, সেই দেশকে জোর করে তার এডুকেশন সিস্টেমটাকে ওভার সেন্ট্রালাইজ করে, গাজোয়ারি করে তার বৈচিত্র্যকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে, যেটা ভীষণভাবে অবৈজ্ঞানিক আমাদের মতো দেশের ক্ষেত্রে। এবং এমনভাবে সাজানো হচ্ছে, ধরো মাল্টিপল এন্ট্রি এক্সিট সিস্টেম, তুমি গ্র্যাজুয়েশন অবধি তোমার করার দরকার নেই, তুমি ফার্স্ট ইয়ারের শেষে একটা ডিপ্লোমা নিয়ে বেরিয়ে যাও, ক্লাস 8-এর শেষে একটা ডিপ্লোমা নিয়ে বেরিয়ে যাও, ক্লাস 10-এর শেষে একটা। এর মানে হচ্ছে বেসিক্যালি ড্রপ আউটকে আইন সিদ্ধ করে দেওয়া হচ্ছে, ড্রপ আউটকে সরকারিভাবে স্বীকৃত করে দেওয়া হচ্ছে। গ্র্যাজুয়েশনের ডিগ্রি থাকলে সে ছেলে বা মেয়ে গিয়ে এমপ্লয়ারের সামনে গিয়ে বলতে পারে যে এই দেখুন আমার একটা ডিগ্রি আছে, আপনি আমাকে এত টাকা দিতে বাধ্য আমাকে দিয়ে কাজ করান। যদি যার ফার্স্ট ইয়ারের ডিপ্লোমাটুকু আছে, তার ওইটুকু বার্গেনিং পাওয়ারও থাকবে না, যে কারণে আমি শুরুতে বললাম বার্গেনিং পাওয়ার বিহীন একটা সেমি স্কিল্ড বা আনস্কিল্ড সস্তার শ্রমিক বাহিনী তৈরি করার চেষ্টা করছে এনইপি। আরও যত দিন যাবে, ইমিডিয়েটলি এই পলিসি উইথড্র না করলে, তবে আমি এইটাও বলবো, যেহেতু এসএফআই এর বন্ধুরা অনেক ক্ষেত্রে এই ধরনের আলোচনা শুনতে আগ্রহী থাকেন, সেলফ ক্রিটিক্যালি বলবো
আমরা যারা এনইপির সমালোচনা করেছি বা করছি, এনইপি বাতিল করো বললে অনেক সময় মানুষের সবটা মাথায় ঢোকে না। একটা পলিসি তো একটা মানে তা একটা বহুমুখী ব্যাপার, তার অনেক হাত পা অনেকভাবে বিস্তৃত। এনইপি মানে তো প্রাইমারি এডুকেশনটাও এনইপি, রিসার্চটাও এনইপি। রিসার্চটা আসলে ট্যানজিবলি কোন কোন জায়গাগুলো মানুষের ক্ষতি করছে, ছাত্রদের ক্ষতি করছে, সেগুলো বেছে নিয়ে, সেগুলো খুঁজে নিয়ে, আমি যেমন তোমায় একদম এনইপি বাতিল করো বললে হয়তো অনেকে চট করে একমত হবেন না, কিন্তু যেই আমরা বলছি যে দেখেন সরকারি স্কুলগুলো তো বন্ধ হয়ে যাচ্ছে, তখন বলছে হ্যাঁ তাই তো, স্কলারশিপ ফেলোশিপের টাকা তো কমে যাচ্ছে, আদিবাসী হোস্টেলগুলোর অবস্থা তো ঝুরঝুর করে ঝরে পড়ছে, হ্যাঁ তাই তো, ঠিক বলেছো তো। সুতরাং এইগুলো আমাদের খানিকটা বেছে বেছে মানুষ যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই বিষয়গুলো তুলে ধরে এই পলিসির বিরোধিতা করা উচিত, এই পলিসির বিরোধিতা সর্বাঙ্গীনভাবে করা উচিত। বিকল্প পথে না হাঁটলে ভারতের গণশিক্ষার যে স্ট্রাকচারটা সেটা ধ্বংস হয়ে যাবে, তাতে দেশের ভালো হবে না। সৃজনদা, তুমি বলছিলে সেন্ট্রালাইজেশনের কথা। সেন্ট্রালাইজেশনের আরেকটা ফসল আমরা দেখলাম এই যে 21 তারিখ আবার রিনিট কন্ডাক্ট হলো। এনটিএ আমরা দেখছি অনেকগুলো সেন্ট্রাল পরীক্ষা কন্ডাক্ট করাবার দায়িত্বে আছে, সেই সাথে সিইউইটি পরীক্ষা নিয়েও একটা ঝামেলা পেকেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা সাধারণতই আমরা দেখি দিল্লিতে এনটিএর বিরোধিতায় সরব হোক, তাহলে এনটিএর বিরোধিতাটা কোন জায়গা থেকে, এনটিএর মূল ফাংশনিংটা কি, এটা একটু তোমার কাছ থেকে একটু বিস্তৃতভাবে জানতে চাইবো। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এইটা একটা চালু করলো, ইউপিএসসি টিউপিএসসি সব বাতিল করে একদম সেন্ট্রালাইজড ভাবে সব পরীক্ষা নেওয়া হবে, এবং অনেক ক্ষেত্রে যেটা করে যে আউটসোর্স করে দেয় পরীক্ষাটা সরকারের, কিন্তু সরকার দায়িত্ব নেবে না, তুমি টিসিএস তুমি পরীক্ষাটা কন্ডাক্ট করো। এই করতে গিয়ে গোলায় স্টাফ সিলেকশন কমিশন এর আগে গুলিয়েছে বিভিন্ন পরীক্ষা। বলছি আমি একটা তথ্য দেখছিলাম, এনটিএ এর হাতে যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করার দায়িত্ব দেওয়া হয়েছিল 89টা বোধহয় পেপার লিক গত 10 বছরে হয়েছে, 48টা রি এক্সামিনেশন নিতে হয়েছে। তার মানে কোনো একটা অর্গানাইজ সিন্ডিকেট কাজ করে, একটা ক্রাইম সিন্ডিকেট কাজ করে, যারা পেপার লিক করে দেয়, যারা এইগুলো করে। তাহলে এই অর্গানাইজড সিন্ডিকেট তারা কিভাবে সিস্টেমের এত ভিতরে, তারা শস্যের মধ্যে ভূত হয়ে ঢুকে বসে আছে, তারা কোত্থেকে খবর পাচ্ছে? মোদিজি তো বলেছিলেন নোট বাতিল করে দিলে দেশে করাপশন চলে যাবে, তাহলে কোনো অর্থে করাপশন যায়নি, বরং নতুন নতুন করাপশন আমরা দেখেছি। ব্যাপম ট্যাপম ইত্যাদি তো দেখেইছিলাম, কোভিডের সময় দেখলাম পিএম কেয়ার্স, সর্ববৃহৎ দুর্নীতি সম্ভবত স্বাধীন ভারতে, আজ অব্দি যার কোনো হিসেব কেউ পায়নি, ওই টাকা কোথায় গেল কি গেল। এখন এই 22 লক্ষ পরীক্ষার্থী তারা দুর্বিপাকে পড়ে গিয়েছে, নিট এবছর যেটা হলো, পেপার লিক হয়ে গেল যেভাবে। তার সাথে তুমি বললে, আমি বলছি তোমাকে সিবিএসসি 12 স্ট্যান্ডার্ড এক্সামিনেশন ইভ্যালুয়েশনের ক্ষেত্রে হঠাৎ একটা চালু করলো অন স্ক্রিন মার্কিং। তোমাকে ফটো তুলে পাঠাতে হবে এবং সেইটা স্ক্যান করে তার সেইটা দেখে দেখে ওরা মার্কিং করবে। সুতরাং সৌরভেরটা পড়ে গেল সৃজনের ঘাড়ে, সৃজনেরটা পড়ে গেল অন্য কারুর ঘাড়ে, 5 পাতার উত্তর 3 পাতা এলো, 2 পাতা এলো না, এই করে বিপদ। তার সাথে তুমি ধরো সিইউইটি ইউজি টেকনিক্যাল ডিফিকাল্টি, তার সাথে ধরো আমাদের ইউজিসি নেটের অনলাইন অ্যাপ্লিকেশন পোস্টপোন করে দিতে হলো, গন্ডগোল হয়ে গেল। এই যে সামগ্রিকভাবে তাসের ঘরের মতো ধসে পড়ছে, আমি যে কারণে বললাম যে আমাদের দেশের জন্য হাইপার সেন্ট্রালাইজেশন, মানে এটা অনেকে আমাদের জিজ্ঞাসা করেন যে হ্যাঁ এক দেশ এক একতা এক অখণ্ডতা থাকলে তোমাদের আপত্তি কি, তোমরা বিজেপির বিরোধিতা করতে হবে বলে সব ব্যাপারেই বিরোধিতা করছো। আমি বলছি না, বিজেপিটা এখানে পয়েন্ট না, মানে বিজেপির বিরোধিতা, আসল কথাটা হলো যে আমি আমার দেশটাকে কিভাবে দেখি, আমার দেশপ্রেম আমাকে এই দেশটাকে কিভাবে দেখতে শেখায়। এই দেশটা কি খুব মনোলিথিক একটা একই রকম একই ধাঁচের একটা দেশ,
তাহলে আমি একটা রিবকের জুতো তৈরির কারখানায় যেতাম, যদি আমায় একই ধাঁচের সব জিনিস দেখতে হয়। ভারত হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি, ইউনিয়ন অফ ডাইভার্সিটিস। কেউ এই ইউনিটিকে অস্বীকার করে না। কিন্তু আমি যদি আগরতলায় এসে জোর করে আগরতলার সব মানুষকে বলি যে কাশ্মীরের লোক যে খাবারটা খায় ওটাই তোমায় জোর করে খেতে হবে, তাহলে আজ নয় কাল মানুষের ক্ষোভ ইরাপ্ট করতে বাধ্য। আমি যদি তামিলনাড়ুতে গিয়ে বলি যে রাজস্থানের ডালবাটি চুরমাটাই তোমার খাদ্য হবে, তোমার আপ্পাম বা ধোসাটা কেউ মধ্যপ্রদেশের লোক খাবে না, তোমাকে সেটা মেনে নিতে হবে, এতে করে আসলে হয় কি, বৈচিত্র্যকে স্বীকার না করলে আসলে সংহতির, ঐক্যের যে প্রশ্নটা সেটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ডাইভার্সিটিকে অ্যাকনলেজ করলে, এন্ডোর্স না করলে, আপহোল্ড না করলে ইউনিটির প্রশ্নটা ভিতরে মানুষের মধ্যে ক্ষোভ গুমরে বাড়তে থাকে। এই সরকার, আমি উদাহরণস্বরূপ তোমার এইসব খাবার টাবারের গল্প করে বললাম, কিন্তু এই সরকার যেটা করছে ডাইভার্সিটিকে খুন করছে। এটা চাপিয়ে দেওয়ার মেন্টালিটিটা একদম হাইপার সেন্ট্রালাইজেশন। তোমায় কাশ্মীর থেকে কন্যাকুমারী তোমায় একই ধরনের সিলেবাসে, এনসিইআরটি সিলেবাসে একটাই কথা পড়ে যেতে হবে, সেটা ঠিক হোক ভুল হোক। আরে রামায়ণের সংজ্ঞা বিন্ধ্য পর্বতের এক পাশে একরকম, আরেক পাশে আরেক রকম, ঠিক বলছি তো? তা তুমি সেই দেশে তুমি এইভাবে যদি গাজোয়ারি করতে থাকো যে কোনো বিষয় নিয়ে, পরীক্ষা কন্ডাক্ট করাটাও না একদম জোর করে করতে হবে। যে কারণে আমরা এসএফআই, আমাদের ডিমান্ড ছিল, এসএফআই মনে করে যে শিক্ষা স্টেট লিস্টের ব্যাপার হওয়া উচিত, রাজ্য তালিকার বিষয় হওয়া উচিত। কারণ শিক্ষার মতো একটা সেন্সিটিভ জিনিস, প্রতিটি বিভিন্ন এলাকাগত বৈশিষ্ট্য, সেগুলোকে মাথায় রেখে এটা গ্রো করানো উচিত প্রতিটি রাজ্যের। ইভেন ত্রিপুরার সাথে পশ্চিমবঙ্গের সবটা মিলবে না, সবটা মিলে না, তাই তো? তামিলনাড়ুতে আমরা একটা সার্ভে দেখেছিলাম যে স্টেট বোর্ডের যারা স্টুডেন্টরা রয়েছে কিংবা নিজস্ব মাতৃভাষায় যারা পড়ছে, এনসিইআরটির বই যারা পড়ছে না, তাদের মধ্যে তো রেজাল্ট তেমনটা ভালো হচ্ছে বলে মনে হয় না। তো এইগুলিও তো একটা সমস্যা, নিট একরকম পরীক্ষা কন্ডাক্ট করাবার। আরে প্রবলেমটা হচ্ছে যে তুমি যদি এটা ফিলোসফিক্যালি দেখার বিষয়, এটা টেকনিক্যালি বা মেকানিক্যালি আচ্ছা ওখানে রেজাল্ট ভালো হলো এখানে খারাপ হলো পয়েন্ট না, এটা ফিলোসফিক্যালি দেখার বিষয় যে হ্যাঁ ঠিক আছে, বিশ্বায়নের সাথে ইংরাজি ভাষার একটা সব মিলিয়ে আর আমাদের একটা দীর্ঘদিনের কলোনাইজেশনের মধ্যে দিয়ে আমরা গেছি, সুতরাং আমাদের দেশে মোটামুটি একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজিটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কাজ চালানোর জন্য ভারতের একটা বড় অংশের মানুষ হিন্দি বলেন, ঠিক আছে, বোঝা গেল। কিন্তু তার সেই মানে অ্যাকসেপ্টিং অল দ্যাট 22টা ল্যাঙ্গুয়েজ আছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ভারতে, তার থেকে অনেক বেশি ধরনের কালচার আছে, অনেক বেশি ধরনের লোকাল শিক্ষা ব্যবস্থা আছে। তুমি যদি শিক্ষা, যা সমাজের অত্যন্ত ইন্টিগ্রাল একটা পার্ট, তাকে যদি তুমি ফিলোসফিক্যালি শিক্ষার বৈচিত্র্যকেও স্বীকার করতে হবে, এইভাবে তুমি যদি না দেখো, এক ছাঁচে এক ধাঁচে পুরোটাকে ফেলতে চাও, তাহলে আমি একটু আগে যেটা বললাম, তাহলে তুমি দেশের ভিতরে গৃহযুদ্ধ বাঁধানোর দিকে দেশকে এগিয়ে দেওয়া ছাড়া আর কিছু করো না। আমাদের সরকার তারা সব দিল্লির কন্ট্রোলে রাখতে চেয়ে যেটা হচ্ছে যে তারা এই তামিলনাড়ুতেই তুমি দেখেছো নিট নিয়ে কোন ভাষায় পরীক্ষা দেব সেই নিয়ে কি বিপুল পরিমাণ আন্দোলন হয়েছে, গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন রকম হয়েছে। তার ডাক্তারি করাটা মূল নাকি জোর করে হিন্দি শেখাটা মূল? এখন তো 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা আবার নতুন করে চাপিয়ে দেওয়ার একটা বলছি, এই যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার নামে যা চালানো হচ্ছে, আমি সেদিন যাই হোক ঠিক আছে, বিজেপির বেশ কিছু বিধায়ক সাংসদ তাদের হঠাৎ মাথায় কি চাপে, তারা যখন শপথ নেন সংস্কৃত ভাষায় শপথ নেন। আচ্ছা ঠিক আছে, শুনতে ভালো। আমি সেই দিনই দেখছিলাম এইবারের বিজেপির এক বিধায়ক করেছেন পশ্চিমবঙ্গে জিতে আসার পরে। আচ্ছা, তার সাথে সাথে দেখছিলাম তপন শিকদার, বিজেপির পুরনো নেতা ছিলেন পশ্চিমবঙ্গে, মমতা ব্যানার্জির সাহায্যে বিজেপির এমপি হয়েছিলেন। তপন শিকদার নাকি পার্লামেন্টে সংস্কৃত ভাষায় শপথ নিয়েছিলেন। আচ্ছা ঠিক আছে, এটা ওনারা ওনাদের রাজনীতি থেকে ঠিক আছে একটা মেসেজ দিতে চাইলেন, হোয়াট এভার। তুমি আমাকে বলো তো কি ক্যাটাস্ট্রফ হবে যদি তোমাকে এখানে এসে তোমার দুর্গা চৌমুহনীতে কোনো ওষুধের দোকানে যদি গিয়ে ওষুধের লোককে গিয়ে যদি আমার জ্বর হয়েছে আমাকে একটা প্যারাসিটামল দাও, এইটা যদি সংস্কৃত ভাষায় বলতে বাধ্য হয় লোকে, ওই প্যারাসিটামল আর ওই খদ্দেরের অবধি পৌঁছাবে কোনোদিন? সুতরাং এই যে
বৈচিত্র্যকে অস্বীকার করে গাজোয়ারির চেষ্টা, এটাই তুমি দেখতে পাবে ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাধ্যমে, এইটাই তুমি দেখতে পাবে এনসিইআরটি সিলেবাসের মাধ্যমে, এগুলো সব এটাই তুমি দেখতে পাবে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের মাধ্যমে। আমি দিল্লি থেকে বলে দেবো কোন বিষয় গবেষণা হবে, যদি আমার পছন্দ মতো বিষয় গবেষণা না হয় তোমার গ্রান্ট আটকে দেবো। এই যে অটোনমাস ইউনিভার্সিটিগুলো, তাদের অটোনমি ধ্বংস করে দেওয়া, তাদের নিজস্ব সিলেবাস বৈচিত্র্য ধ্বংস করে দেওয়া, সব এক ধাঁচের হবে। এই যে সেন্ট্রাল বিভিন্ন টেস্ট চালু হয়েছে, আমার মনে হয় এতে করে একটা প্রিভিলেজড সেকশন, যারা সমাজে ইতিমধ্যে তাদের কিছু সোশ্যাল কালচারাল ক্যাপিটাল আছে বা অর্থনৈতিক ক্যাপিটালও আছে, তারা এই চেঞ্জগুলোর সাথে কোপ আপ করে নিতে পারে। যে লোকটা যে অলরেডি 3 প্রজন্ম ধরে ইংরেজি জানে, সেই পরিবারের একটা ছেলে বা মেয়ে, তার চট করে এই সুইচটা করতে অসুবিধা হয় না। কিন্তু যে ফার্স্ট জেনারেশন লার্নার, অনেক কষ্ট করে ডাক্তারি পড়ে বড় হচ্ছে, তাকে হঠাৎ করে যদি একটা তার ভাষা নয় বা তার কাছে এলিয়েন একটা ভাষা, বা সে ততটা সড়গড় নয় এমন কোনো ভাষা, এমন কোনো পদ্ধতি, এমন কোনো কাঠামোর মধ্যে তাকে এনে ফেলে বলা হয় যে এবার বাকিদের সাথে কম্পিট করো, সে তো ন্যাচারালি পিছিয়ে যাবে। ওই জন্য আমি আবার বললাম যে হিন্দি শেখাটা বেশি জরুরি না ডাক্তারের ডাক্তার হওয়াটা বেশি জরুরি। এইগুলো যদি না বুঝতে পারবে বলে মনে হচ্ছে না, কারণ বিজেপির, ভারতকে বিজেপি যেভাবে দেখে সেটা এই বৈচিত্র্যকে ধ্বংস করার দৃষ্টিটাই বিজেপির দৃষ্টি। আমাদের লড়াই বাড়াতে হবে, ভারতকে বাঁচানোর জন্যই আমাদের লড়াই বাড়াতে হবে। লড়াইয়ের কথা বললে সৃজনদা, ইতিমধ্যে আমরা দেখছি নেট দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে একটা নাম, ককরোচ জনতা পার্টি। হুড় করে ইনস্টাগ্রামে ফলোয়ার বেড়েছে। নেট দুনিয়ায় মূলত আমাদের বয়সী যারা ছেলেমেয়েরা, তাদের মধ্যে ব্যাপক সাড়া। এই ককরোচ জনতা পার্টির কনসেপ্টটাকে কিভাবে দেখছো, আর তোমার কি মনে হয়, আমি এটা বলবো না যে প্রেডিক্ট করো হোয়াট উইল বি ইটস ফিউচার, বাট তোমার কি মনে হয় আগামী দিনে কি এটা সত্যিই কোনো ইম্প্যাক্ট রাখতে পারবে? বর্তমান সরকারের প্রতি মানুষের যা ভাবনা, সেটার কি একরকম প্রতিফলন এই ককরোচ জনতা পার্টির মধ্যে দিয়ে উঠে আসছে? একদমই তাই। দেখো, ককরোচ জনতা পার্টি পলিটিক্যাল পার্টি বানালো কিনা, বানিয়ে আলটিমেটলি কি করবে, এগুলো সব ভবিষ্যতের প্রশ্ন। সন্তানের জন্ম হওয়ার আগে আমি সন্তানের নাম ঠিক করে অন্নপ্রাশনের নিমন্ত্রণের কার্ড আমি ছাপিয়ে দেখতে রাজি নই। হোক, দেখা যাবে। কিন্তু অ্যাজ অফ নাও এই যে 22 মিলিয়ন ফলোয়ার হয়ে গেল 3-4 দিনের মধ্যে, বিজেপিকে সারপাস করে গেল, কংগ্রেসকে সারপাস করে গেল, বা এই যে এই ছেলেটাকে কেউ চিনতো না, ও এককালে আপ করতো, এখন আমেরিকায় বসে থাকে, সে আসছে মানে তার জন্য সাজো সাজো রব, বিভিন্ন রকমের তার জন্য হচ্ছে যে প্রস্তুতি নিয়ে, এত ঢাল তরোয়াল নিয়ে রেডি হতে হলো। তার কারণ শাসকও বুঝতে পারছে যে এই গোটা ফেনোমেননটা ইজ আ রিফ্লেকশন অফ পাবলিক ডিসকন্টেন্ট টুয়ার্ডস দ্য সিস্টেম। কম বয়সীরা, গোটা প্রজন্মই, বিশেষত কম বয়সীরা, তারা ঠকে গেছে, এটা তারা মনে করতে শুরু করেছে। তুমি আমাকে অনেক বড় বড় কথা বলেছিলে, রামরাজ্য এনে দেবে বলেছিলে, তুমি আমাকে বলেছিলে একদম পুরো, এই যে পশ্চিমবঙ্গে জিতলো 2 দিন আগে, সোনার বাঙ্গাল, সোনার বাংলা তো বলে উঠতে পারে না। এই যে এই ধরনের বড় ড্রিম তুমি আমাকে দেখিয়েছিলে, গুজরাট মডেল ডেভেলপমেন্ট, এই যে আবকি বার মোদী সরকার ইত্যাদি ইত্যাদি বলা হয়েছিল, মানে ভারতকে একটা অন্য এলাকায় নিয়ে চলে যাবে পুরো। ভারতকে দেখে আমেরিকা ভয় পাবে, চাঁদ ভয় পাবে, মঙ্গল গ্রহ ভয় পাবে, এরকম একটা ভাব পারলে। তার জন্য আলটিমেটলি কি হলো, 10 বছর সরকার চালিয়ে নেওয়ার পর, 12 বছর সরকার চালিয়ে নেওয়ার পর দেখা গেল অশ্বস্তম্ভের সিংহটার মুখটা হাঁ করা ছাড়া আর কিছু করে উঠতে পারেনি। ওইটাকে হিংস্র করিয়ে দিয়েছে। কিন্তু দেশের যুবা তরুণ প্রজন্ম, সে আরো কুকড়ে গিয়েছে, তার সরকারি স্কুল বন্ধ, তার কলেজে ফেলোশিপ স্কলারশিপ নেই, তার মিড ডে মিল থেকে শুরু করে পিএইচডি সর্বত্র ফান্ড কাট হচ্ছে, তার চাকরি নেই, যেটুকু চাকরি আছে সেই কাজের কোনো নিশ্চয়তা নেই, জব সিকিউরিটির প্রশ্ন ভোগে চলে গেছে। ধরো আগেকার সরকারি চাকরির যে নিশ্চয়তাগুলো ছিল, পিএফ, পেনশন, গ্র্যাচুইটি, হেলথ স্কিম, এই সব গন্ডগোল হয়ে গেছে। কন্ট্রাকচুয়াল, হায়ার অ্যান্ড ফায়ার, আজকে আছো কালকে নেই, নামমাত্র মাইনেতে তোমাকে রাখবো, তোমার যদি পোষায় থাকো, নাহলে তোমাকে আমি বের করে দেবো কাজ থেকে, তোমার মতো আরো 200টা লোক বাইরে অপেক্ষা করছে, তাদেরকে নিয়ে নেব। এই যে একটা অনিশ্চয়তায়, নিরাপত্তাহীনতায় মোড়া তরুণ প্রজন্ম তৈরি করেছে, সরকারি নীতির ফলে হয়েছে। রেলে 80,000 শূন্যপদ বিলুপ্ত হয়ে গেল। যে দেশে চাকরি নেই সেই দেশে 80,000 শূন্যপদ বিলুপ্ত হয়ে গেল আজ থেকে 2 বছর আগে।
ভাব দেখাচ্ছে অমৃত স্টেশন, ভাব দেখাচ্ছে তেজস এক্সপ্রেস, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। এই 80,000 লোকের চাকরি খেয়ে নিলে কেন তাহলে? ব্যাংক বলো, বিমা বলো, বিভিন্ন পাবলিক সেক্টর বলো, কলকারখানা বলো, খালি চোখে লোকে দেখতে পাচ্ছে যে গোটা দেশটাকে আদানির হাতে বেচে দেওয়া হচ্ছে, জঙ্গল বেচে দেওয়া হচ্ছে, পাহাড় নদী বেচে দেওয়া হচ্ছে। এই যে পাহাড়ে এত ধস, উত্তরাখণ্ড জুড়ে, হিমালয় জুড়ে, হিমাচল জুড়ে, কেন? তার কারণ ডেভেলপমেন্টের নামে যা খুশি তাই লুট করে গেছো প্রকৃতিকে তোমরা, এবং এই লুটের কাদের পকেট ভরেছে? এই যে কর্পোরেটদের। একদম কর্পোরেটদের। সুতরাং তুমি, আমি, তরুণ প্রজন্ম, আমাকে তুমি বলেছিলে এইসব কংগ্রেস ফংগ্রেস বোগাস, আরো বাকিরা বোগাস, লেফট তো ডাইনোসর হয়ে গেছে, বিজেপির সাথে থাকলে আমি একটা দারুণ কিছু পাবো। তুমি আমাকে 12 বছর ধরে পাকিস্তান, আজ পাকিস্তান, কাল বাংলাদেশ, পরশু উরি বালাকোট, তারপরের দিন গরুর মাংস, তারপরের দিন 3 তালাক, তারপরের দিন কাশ্মীর ফাইল, তারপরের দিন কেরালা ফাইল, এই করিয়ে বেড়ালে তুমি আমাকে। তুমি আমাকে মন্দির মসজিদের বাইরে বেরোতেই দিলে না 12 বছর পরে ধরে। 12 বছর পরে আমি দেখতে পাচ্ছি যে তুমি মন্দিরের নাম করে তোমার লোকেরা প্রচুর পয়সা বাগিয়ে নিয়েছে। তোমার ছেলে জয়সা, সে পৃথিবীর সব থেকে ধনী স্পোর্টস বোর্ডের, ক্রিকেট বলে নয়, পৃথিবীর সব থেকে ধনী, বিসিসিআই ইজ ওয়েলদিয়ার দ্যান ফিফা, তার মাথায় বসে গেছে। এখন অযোধ্যার মন্দিরেও চুরি হওয়া শুরু হয়েছে, ভগবানকে ছাড়ছে না তোমাদের লোকেরা। আমি দেখতে পাচ্ছি যে তোমরা সব এই মানে, এবং কি ইন্টারেস্টিং, লোককে বলে গোমূত্র খাও, নিজেদের শরীর খারাপ হলে নেহেরুর বানানো এইমসে গিয়ে ভর্তি হয়, তাই তো? একদম। সুতরাং আমি তরুণ প্রজন্ম, আমি ঠকে গেলাম তোমার কাছে। এই যে ঠকে যাওয়ার একটা বিশ্বাসভঙ্গের অনুভূতি, মোহ, এই মোহভঙ্গ বলো, বিশ্বাসঘাতকতার একটা অনুভূতি, এই অনুভূতির রিফ্লেকশন হচ্ছে যখন চিফ জাস্টিস বললেন যে এরা সব ককরোচ দেশের তরুণ প্রজন্মকে। তারা তখন খেপে গিয়ে বলল যে ঠিকই তো, ককরোচ, আমরা ককরোচ। আমি এভাবে দেখি, আমরা বামপন্থীরা, আমরা এসএফআই কর্মীদের এভাবেই এই বিষয়টিকে দেখা উচিত যে ইট ইজ এ রিফ্লেকশন অফ কনস্ট্যান্ট ডিপ্রাইভেশন অফ দ্য তরুণ প্রজন্ম অফ দেয়ার রাইটস, এবং সেই ডিপ্রাইভেশনের ফলে যে পাবলিক ডিসকন্টেন্ট তৈরি হয়েছে, যে না পাওয়াগুলো তৈরি হয়েছে, যে ক্ষোভ তৈরি হয়েছে, যে রাগ তৈরি হয়েছে, যে পেন্ট আপ ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছে, সেইটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খানিকটা বেরিয়েছে। এবার যদি এরা এখন এই যে আজকে যখন তুমি আমি কথা বলছি, আমি জানি না তোমরা কবে এটা এয়ার করবে, এখন ককরোচ জনতা পার্টির ব্যানারে দিল্লির যন্তর মন্তরে ধর্ণা চলছে, এডুকেশন মিনিস্টারকে রিজাইন করতে হবে, ধর্মেন্দ্র প্রধানকে। এই যে নিট, সিবিএসসি যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম, তার 2 দিন আগে আমরা এসএফআই, আমরা দিল্লিতে পুলিশের ব্যারিকেড ভেঙে এডুকেশন মিনিস্ট্রিতে গিয়ে আমরা, এডুকেশন মিনিস্টার আপনি উইথড্র করুন, এই দাবি আমরা এডুকেশন মিনিস্ট্রিতে গিয়ে করে এসেছি। আরো কেউ কেউ নিজের মতো করে করছে। এই যে এখন যে ধর্ণা চলছে সেখানে আমাদের লোকজন আছে, ঐশী জেএনইউ এর প্রাক্তন সভাপতি ছিল, আরো বেশ কিছু লোক ওরা আছে। আমরা বলেছি যে হ্যাঁ ঠিক আছে তোমরা থাকো। কেন বলেছি? কালকে ককরোচ জনতা পার্টি তৈরি হলে তার সাথে এসএফআই এর অ্যালায়েন্স হয়ে যাবে, একসাথে ভোটে লড়বে বলে? না, বলেছি তার কারণ ওখানে কে আছে, কিভাবে আছে, কোন ব্যানারে আছে, কি নামে আছে, এগুলো সবটা ইম্পর্টেন্ট নয়। ওখানে দেশের তরুণ প্রজন্ম, ক্ষুব্ধ তরুণ প্রজন্ম, বিশ্বাসভঙ্গ হওয়া তরুণ প্রজন্ম, তারা একজোট হচ্ছে। তাদের পাশে কোথাও প্রকাশ রাজ, কোথাও সোনাম ওয়াংচুক, কোথাও অন্য কেউ হাজির হচ্ছে। বিভিন্ন মানুষ তাদের সমর্থন করছে। এই গদি মিডিয়া যারা কিচ্ছু, মোদিজি আম খেলেন না, মেলোডি চকলেট দিলেন, এর বাইরে যারা ভাবতেই পারে না, তারা বাধ্য হচ্ছে দেখাতে। তো সুতরাং যেখানে নিপীড়িতরা আছে, যেখানে বঞ্চিতরা আছে, যেখানে ক্ষুব্ধরা আছে, সে যে প্ল্যাটফর্মই হোক সেখানে আমাদের এসএফআই কর্মীদের থাকা উচিত। সেইভাবে আমরা দেখছি। এবার যদি কালকে এরা পলিটিক্যাল পার্টি বানিয়ে ফেলে, তাহলে পলিটিক্যাল পার্টি বানালে সেই পলিটিক্যাল পার্টির ম্যানিফেস্টো কি হবে, সেই পলিটিক্যাল পার্টি কি এইম নিয়ে চলবে, তার গোল কি হবে, তার এন্ড গোল কি হবে। অনেক পলিটিক্যাল পার্টি তৈরি হয় যারা, এই ধরো তৃণমূল কংগ্রেসের যেমন জীবনে লক্ষ্য টক্ষ্য কিছু ছিল না, একমাত্র লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গে বামফ্রন্টকে হারাবো। বামফ্রন্ট হেরে গেছে, 10-15 বছর সরকার চালানো হয়ে গেছে, আর পার্টির কিছু নেই,
যেই দিন হেরে গেছে 15 দিনের মাথায় পার্টি উঠে গেছে। তো এইরকম পলিটিক্যাল পার্টিও হয়, ঝড়ের গতিতে উল্কার মতো এসে উল্কার মতো চলে যায়। আবার কিছু পলিটিক্যাল পার্টি হয় যেমন বামপন্থীরা বা যেমন বিজেপি, যারা একটা দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে রাজনীতি করতে নামে। সেগুলো ওই জন্যই বললাম, ওরা আগে সন্তানের জন্ম হোক, দেখা যাক কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, তারপরে অন্নপ্রাশনে যাবো কিনা আমরা সেটা স্থির করবো। আপাতত আমরা এই আন্দোলনে আছি। আচ্ছা, পশ্চিমবাংলায় যা ঘটনাবলী ঘটছে তা নিয়ে ত্রিপুরার মানুষের সাধারণত একটা আগ্রহ, অনেকটাই আগ্রহ থাকে। তো পশ্চিমবাংলায় গত মাস দেড়েক আগে সরকার পরিবর্তনের পরে আমরা বিভিন্ন ইস্যুতে, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে হকার উচ্ছেদ, এই ইস্যুটাতে দাদা তুমি নিজে এবং অন্যান্য বামপন্থী সংগঠন রাস্তায় সরব ছিলে, হকার উচ্ছেদ আটকাতে গেছো। মূলত এই হকার উচ্ছেদের ব্যাপারটা তোমার থেকে একটু বুঝতে চাইবো, তোমার থ্রুতে আমাদের দর্শকদেরও একটু বোঝানোর চেষ্টা আমরা করব। পশ্চিমবঙ্গে গত 15 বছর একটা ধ্বংসাত্মক রাজত্ব চলেছে। আমরা বাংলার বামপন্থীরা অনেক সময় যখন পশ্চিমবঙ্গের বাইরের বন্ধুদের এটা বোঝানোর চেষ্টা করতাম, বলতে যেতাম যে দেখুন তৃণমূলটা খুব খারাপ, এবং তৃণমূল আসলে সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িক যে শক্তি, যে যারা পশ্চিমবঙ্গে বামপন্থীদের মাথা তুলতে দেবে না ঠিক করেছে, সেই শক্তির চক্রান্তেরই অংশ। তৃণমূল ইজ পার্ট অফ দ্য প্ল্যান, পার্ট অফ দ্য প্লয়, পার্ট অফ দি কনস্পিরেসি। অনেককে সেইটা আমরা বোঝাতে পারতাম না। ন্যাচারালি তৃণমূল সম্পর্কে ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা যার নেই, তার দূরে বসে মনে হবে যে আচ্ছা তৃণমূলটা যাই করুক, বিজেপির মতো তো খারাপ না। আমরা এটা আমাদের অভিজ্ঞতায় বুঝেছিলাম যে তৃণমূলকে বিজেপির বদান্যতায় পশ্চিমবঙ্গে তৈরি করা হয়েছিল বামপন্থীদের দুর্বল করার জন্য। বিজেপি বুঝেছিল বামেদের সাথে সরাসরি আমরা পারবো না। তোমার ত্রিপুরাতেও তো তৃণমূলকে নিয়ে এইরকম এক্সপেরিমেন্টের চেষ্টা হয়েছিল বছর 3-4 আগে হয়েছিল তো। আলটিমেটলি ফেল করলো, তখন বিজেপি নিজে বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে এবার আমরা মাঠে নামবো। কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল তার রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য ছিল দেশের সব থেকে শক্তিশালী বামপন্থী ঘাঁটি বঙ্গকে ডিস্টেবিলাইজ করা। তার জন্য যাবতীয় বিচ্ছিন্নতাবাদী শক্তি, তার জন্য যাবতীয় চোর, ডাকাত, চিটিংবাজ, লম্পট, গুন্ডা, তোলাবাজ সব একজোট করা, তৃণমূল এটা করেছে। তৃণমূল যে সরকার থেকে চলে গেছে তাতে বাংলার মানুষের খুব দুঃখ আছে তা না। তৃণমূলকে তাড়ানোর জন্য বাংলার মানুষের একটা বড় অংশ আর কি করা যাবে, আর তো কোনো অপশন নেই হাতের সামনে, সব থেকে ভায়াবল অপশন যেটা মনে হচ্ছে সেইটাকে ভোট দিই বলে বিজেপিকে ভোট দিয়েছে। বিজেপি যে ভোটটা পেয়েছে সেটা যে বিজেপির সলিড ভোট তা নয়। এখন আমরা বামপন্থীরা যদি ময়দানে না থাকি তাহলে বিজেপি শক্তি সঞ্চয় করে ফেলবে, দ্যাট ইজ আ ডিফারেন্ট কোয়েশ্চেন। কিন্তু বিজেপি তারা এইবারে পশ্চিমবঙ্গে জিতেছে মূলত দুটি ডানার উপর ভর করে। এক হলো অ্যান্টি ইনকামবেন্সি, তৃণমূল বিরোধিতা। বিজেপি সাথে তৃণমূলের একটা বোঝাপড়া এতদিন ধরে সবাই বুঝতে পারত। পার্লামেন্টে তৃণমূল বিজেপির সুবিধা করে দিত, আর বিজেপি, ধরো আরজি করের ঘটনা, সিবিআই এলো, এসে তদন্তটা ঝুলিয়ে দিল, তৃণমূলের অপরাধীরা শাস্তি পাচ্ছিল না। সুতরাং এই বোঝাপড়া থাকা সত্ত্বেও বিজেপি এইটা এস্টাবলিশ করেছে, যেটা আমাদের বামপন্থীদের ব্যর্থতাই আমি বলবো খানিকটা, যে তৃণমূলকে হারানোর কাছাকাছি যদি কেউ থাকে পশ্চিমবঙ্গে সেটা বিজেপি। অ্যাট দ্য সেম টাইম বিজেপি এইটা খুব সূক্ষ্মভাবে মানুষের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা পেরেছে যে তৃণমূল আরেকটা টান থাকলে পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যাবে। তোমাদের এখানেও একই রাজনীতি তারা করে, পশ্চিমবঙ্গটা সব বাংলাদেশি মুসলমানরা এসে দখল করে নেবে। মমতা ব্যানার্জির আসল নাম মমতাজ বেগম, সিপিএম আসলে মুসলমান তোষণকারী পার্টি। এইসব বলে বিজেপি কি বলে তোমরা জানো, তোমরা আমার চেয়ে বেশি জানো। সুতরাং একটা হিন্দুত্ব কনসলিডেশন, বাংলাদেশে সাম্প্রতিককালে যে ঘটনাগুলি ঘটেছে, তৃণমূল আমলে তৃণমূলের বদান্যতায় টানা বিভিন্ন দাঙ্গার ঘটনা ঘটেছে, যেটা বামফ্রন্টের সময় অকল্পনীয় ছিল। জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্য কড়া হাতে সাম্প্রদায়িক অশান্তির মোকাবিলা করতেন। মমতা ব্যানার্জি তোরা হিন্দু ভোট পা, আমি মুসলমান ভোট পাই,
এই অঙ্ক করতে গিয়ে অ্যালাউ করেছেন এগুলোকে, এবং করে খাল কেটে কুমির এনেছেন। সুতরাং এই হিন্দুত্বের কনসলিডেশন এবং তৃণমূল বিরোধিতা, এর উপরে দাঁড়িয়ে বিজেপি ক্ষমতায় চলে এসেছে। আমরা বামপন্থীরা খাতা খুলেছি পশ্চিমবঙ্গের বিধানসভায় আমাদের অনুপ্রাণিত হওয়ার ব্যাপার, কিন্তু ঠিকই আমাদের যে পরিমাণ প্রভাব সমাজে এখনো পশ্চিমবঙ্গে আছে তার নিরিখে সেই পরিমাণ ভোট আমরা অবশ্যই পাইনি। এবারে কি হবে? অনেকের ধারণা ছিল আচ্ছা ঠিক আছে, বিরোধী তৃণমূলটা কেমন হয় একটু দেখা যাক। আমার আঙুল থেকেই দেখো, তোমার ক্যামেরায় যদি দেখা যাচ্ছে কিনা জানি না, আমার আঙুল থেকে ভোটের কালি ওঠেনি এখনো। তৃণমূল দলটা উঠে গেছে, শতদা বিভক্ত হয়ে গেছে। আমরা যখন বলতাম যে তৃণমূল আসলে একদল ধান্দাবাজ লোক, তারা পয়সা কড়ি বাঁচাতে সরকারি দলে এসে টিকে আছে, কালকে বিজেপি এলে পাকে চক্রে এরা সব পয়সা কড়ি বাঁচাতে বিজেপিতে ভিড়ে যাবে। অনেকে বলতেন না, অনেকে মহুয়া মৈত্রর মধ্যে লেনিন দেখে ফেলেছিলেন, সায়নী ঘোষের মধ্যে ক্লারা জেটকিন দেখে ফেলেছিলেন, মমতা ব্যানার্জির মধ্যে রোজা লুক্সেমবার্গ দেখে ফেলেছিলেন। এখন তারা বুঝতে পারছেন যে আসলে এই গোটা দলটাই, এদের আদর্শগত ভিত্তিভূমি এত ভঙ্গুর ছিল। এখন বাংলার মানুষের কাছে রুজি রুটির কথা নিয়ে পৌঁছানোর দায়িত্ব আমাদের নিতেই হবে, আমাদের বামপন্থীদের নিতেই হবে। আমরা জানি আমাদের দুর্বলতা আছে, আমার ত্রিপুরার মানুষের কাছে অস্বীকার করার কোনো ব্যাপার না, আমরা এগুলো খোলাখুলিই বলি বাংলার মানুষের কাছে। হ্যাঁ, আমাদের ত্রুটি দুর্বলতা আছে, সংগঠনটা আগের থেকে ছোট হয়েছে, তরুণ প্রজন্ম সামনে আসছে, আরো বেশি আনতে হবে, আরো অনেক বেশি দৌড়দৌড়ি করতে হবে পাড়ায় পাড়ায়, খালি ব্রিগেডে মিটিং করলে হবে না। এই দায়িত্ব বোধ নিয়ে আমরা রেলওয়ে প্ল্যাটফর্মগুলোতে গিয়ে দাঁড়িয়েছি। যে ঝুপড়ি, যে গুমটি গরিব মানুষ বিজেপিকে ভোট দিয়েছে দুদিন আগে, তৃণমূলকে তাড়াবে, তৃণমূলের তোলাবাজের হাত থেকে বাঁচবে বলে, বা হয়তো ভেবেছে হিন্দুদের এক কাট্টা হওয়া জরুরি, সে মা কালীর ছবি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, তার মা কালীর ছবির সামনে দিয়ে বিজেপির বুলডোজার তার প্ল্যাটফর্মের ছোট্ট দোকানটুকু, গত 20 বছর ধরে তার একমাত্র তার আয়ের যে উৎস, সেটাকে ভেঙে চুরে দিয়ে চলে গেল। এবং এখন সেই গরিব মানুষ বলতে শুরু করেছে যে ভোট দিয়ে এনেছিলাম, কি ভেবেছিলাম কি হলো। হাবড়া বা অশোকনগরে এক বিজেপির এমএলএ আছে, মানে এমএলএ হয়ে গেছে জিতে, প্রার্থী থাকাকালীন সেই একটি ঝুপড়ি এলাকায় এসে প্রার্থী হিসেবে প্রচার করে বলে গেছিল, আমি যদি থাকি, জিতে আসি, আর এইভাবে ঝুপড়িতে দিন কাটাতে হবে না। সে তার কথা রেখেছে, সে জিতে আসার পর সবার আগে এই ঝুপড়িগুলো ভেঙে দিয়েছে। এখন সেই মানুষ খোলা আকাশের তলায় দিন কাটাচ্ছেন, বামফ্রন্টের লোকেরা গিয়ে ভাত রান্না করে, ডাল রান্না করে সেই মানুষের হাতে দিয়ে আসছে। আমরা এটা বুঝি, এবং ত্রিপুরার অভিজ্ঞতা থেকেও আমরা এটা বুঝেছি যে বিজেপির বিরুদ্ধে লড়াইটা মাল্টিফ্যাসেটেড লড়াই। আমাদের রাস্তায় থাকতে হবে, আমাদের মগজের লড়াই লড়তে হবে, আমাদের জেলে বেশি যেতে হতে পারে আমাদের, এবং কারণ বিজেপি তো একটা সরাসরি প্রকাশ্য ফ্যাসিবাদী বাহিনী। তৃণমূল খুব খারাপ ঠিকই, কিন্তু বিজেপি হচ্ছে আদর্শগতভাবে একটা ফ্যাসিবাদী বাহিনী, তার সাথে আর কোনো পলিটিক্যাল পার্টির তুলনা হয় না। সুতরাং বিজেপি মানে আক্রমণ বাড়বে বাংলার বামেদের উপরে, যেভাবে যে আক্রমণ সয়ে ত্রিপুরার বামেরা গত 8 বছর ধরে লড়ছে। উল্টো কথাটা হলো, তারপরেও কি ত্রিপুরার বামেদের শেষ করে দেওয়া যাচ্ছে? না, যাচ্ছে না। তারপরেও কোথাও কোনো মানুষের স্বার্থে কথা হলে, আমি কালকেই শুনলাম বিধানসভায় প্রাইভেট ইউনিভার্সিটি বিল ইন্ট্রোডিউস করা হচ্ছে, জিতেন চৌধুরীরা ওয়াকআউট করেছেন। তো ত্রিপুরার মানুষের স্বার্থে কে কথা বলছে? বামপন্থীরাই তো কথা বলছে। শক্তি সীমিত হয়েছে, হতে পারে সরকার নেই, সরকার থাকলে আশেপাশে 4টে লোক ঘুরঘুর 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 করে, সেই লোকগুলো এখন খানিকটা দূরে দূরে সরে গেছে, হতে পারে, কিন্তু কোরটা নিয়ে বামপন্থীরাই তো নামছে রাস্তায়। পশ্চিমবঙ্গেও আমরা ত্রিপুরার থেকে শিক্ষা নিয়ে আমরাও এই দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছি। আমাদের বিজেপিকে নিয়ে কোনো রকম মোহ নেই, বিজেপি এসে তৃণমূলের থেকে ভালো কিছু হবে এরকম কোনো মিসকনসেপশনের মধ্যে আমরা নেই। আমরা বিজেপির বিরুদ্ধে আদর্শগত লড়াই লড়ব, রাস্তার লড়াই লড়ব, বুলডোজার নিয়ে এলে সেই লড়াই লড়ব। গরিব মানুষ, তার অধিকার, তার প্ল্যাটফর্মের স্টল, তার ঝুপড়ি, তার গুমটি, তার ছোট দোকান, ব্যবসায়ী, তার দোকান, রিক্সাওয়ালা, যেগুলো সব মিডিয়ায় আসছে না। আমি জানি যাদবপুর অঞ্চলেই বেআইনি বলে
তোমরা তো ওই প্ল্যাটফর্মের আশেপাশে বুলডোজার এলো, প্রথম দিন আমরা ফেরত পাঠালাম, দ্বিতীয় দিন সুজন চক্রবর্তী ছিলেন, আমরা সবাই লাঠির সামনে দাঁড়িয়ে প্রতিরোধ করার চেষ্টা করলাম, এইগুলো তোমরা দেখেছো। ওগুলো রেলওয়ে প্ল্যাটফর্ম। যাদবপুরেই রিক্সা চালকদের থেকে প্র্যাকটিক্যালি দখল করে বেআইনি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, এখানে দেখার কথা না এই বলে 120টা 30টা রিক্সা বাজেয়াপ্ত করে নিয়ে চলে গেছে সরকার। এই গরিব মানুষগুলোর পেটে লাথি মারার অধিকার আছে সরকারের? এদের ভোটেই তো তুমি দুদিন আগে জিতেছো। উজ্জ্বলা যোজনা সিলিন্ডার 4টে হয়ে গেছে। পেট্রোলের দাম কত করে বাড়লো? গত 1 মাসে বোধহয় 4বার বা 5বার বেড়েছে। পশ্চিমবঙ্গে পোস্টাল ব্যালটে সরকারি কর্মীদের ভোটে এই লাস্টবার বিজেপি সব ভোটে জিতেছে। সরকারি কর্মচারীদের বলেছিল 7th পে কমিশন, বলেছিল ডিএ দেব। আজকে বাজেট হচ্ছে, আমি এখনো দেখিনি সবটা। ডিএর চেহারা কি হবে জানি না, কিন্তু সরকারে সেই প্রথম যেটা হয়েছে, সরকারি কর্মচারীদের বাড়িতে স্মার্ট মিটার লাগাতে হবে বিদ্যুতের, অর্থাৎ যত রাত হবে, যত চাহিদা বাড়বে, বিদ্যুতের খরচা বাড়বে। বর্তমান যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু, তিনি তো কয়েকদিন আগে স্মার্ট মিটারের বিরুদ্ধাচরণ করছিলেন। তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন, তিনি এমন কি বলেছেন যে উচ্ছেদ করতে হলে আমি বুলডোজারের সামনে দাঁড়াবো। তিনি বলেছেন স্মার্ট মিটার লাগাতে গেলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন। এখন কে কাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেখা যাক। শুভেন্দু অধিকারী তৃণমূল করে যাওয়া লোক, সে যদি বেশি বলতে যায়, বিজেপি হয়তো তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে একটা আরএসএস এর লোককে বসিয়ে দিলে হতে পারে। হোয়াট এভার ইট ইজ, বিজেপি বাংলার আরো বড় সর্বনাশ আনতে চলেছে। আমাদের রুজি রুটির লড়াইটা লড়তে হবে। আমি কেবল ত্রিপুরার মানুষের কাছে এইটুকু আশ্বাস দিয়ে যেতে চাই যে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতে বিজেপির বিরুদ্ধে রাস্তার লড়াই এবং আদর্শগত লড়াই, আমাদের দেশটাকে টিকিয়ে রাখার লড়াই, বৈচিত্র্যকে স্বীকার করে দেশপ্রেমের লড়াই। আমাদের দেশপ্রেম মানে 140 কোটি মানুষের পেটে ভাত পৌঁছে দেওয়ার দেশপ্রেম, তাদের হাতে শিক্ষা কাজ পৌঁছে দেওয়ার দেশপ্রেম। আমাদের দেশপ্রেম মানে দেশটাকে আদানির হাতে বেঁচে দিলাম, তারপর সিয়াচেন নিয়ে একটা সিনেমা বানিয়ে দিলাম, অক্ষয় কুমারকে হিরো করে দিলাম, আর তারপর সেই অক্ষয় কুমার এসে প্রধানমন্ত্রীর কাছে ইন্টারভিউ করতে গিয়ে জিজ্ঞাসা করলো আপনি আম খুলে খান না চুষে খান না চেটে খান। এইটা আমাদের দেশপ্রেম না। এই দেশপ্রেমের লড়াইটাও আমরা লড়বো, আপনারা আমাদের সাথে থাকুন। সবশেষে সৃজনদা থেকে একটাই জিনিস জানতে চাইব, ত্রিপুরায় আমাদের যে ছাত্রকর্মীরা রয়েছেন কিংবা বর্তমানে যে সরকার চলছে তার কর্মপদ্ধতিতে কিংবা তার সিদ্ধান্তে আক্রান্ত যে শিক্ষা ব্যবস্থার মধ্যে ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের জন্য এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে তোমার কি বার্তা থাকবে? ত্রিপুরার মানুষ সামগ্রিকভাবে একটা খুব কঠিন লড়াই লড়ছেন। নাম যা খুশি হতে পারে, নাম মানিক হলেই মানিক সরকারের আশেপাশে যাওয়া যায় না, নাম বিপ্লব হলেই বিপ্লবী হওয়া যায় না। এসব আছে, ভাবছে যে সারা জীবন এইভাবে চলে যাবে, ভাবছে একবার চলে এসেছি আর কে আমায় চেয়ার ছাড়া করবে। আমি কেবল সেই শাসককে বলতে চাই, মমতা ব্যানার্জিকেও আমরা দেখতাম পশ্চিমবঙ্গে এটাই ভাবতে, উড়িয়ে নিয়ে চলে গেছে মানুষ। সুতরাং যদিও পশ্চিমবঙ্গে ভোট কি হয়েছে, কাউন্টিং কি হয়েছে, ইলেকশন কমিশনের রোল কি আছে, এসআইআর কি হয়েছে, এগুলো নিয়ে অনেক রকম প্রশ্ন আছে, কিন্তু আমি বোঝার জন্য বলছি যে মমতা ব্যানার্জি তো অত্যন্ত সামান্য ঘটনা, হিটলার মুসলিনীদের ইতিহাস ছাড়েনি, ক্ষমা করেনি। সুতরাং যারা মানুষের পেটে লাথি মারছেন ত্রিপুরায়, যারা ঝগড়া লাগাচ্ছেন মানুষের মধ্যে, যারা বিরুদ্ধ মত অ্যালাউ করছেন না, তাদের শেষ পরিণতিটা খুব ভালো হবে না। কম বয়সী ছেলেমেয়েরা তারা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ত্রিপুরাতেও সরকারি স্কুল বন্ধ হয়ে যাওয়ার ঘটনা বিপুল। ত্রিপুরাতেও কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষার মান, টিচারের একটা অপ্রতুলতা আছে, কোয়ালিটি অফ এডুকেশন ডিটোরিওরেট করছে ভীষণভাবে, সবাই বলছে। ত্রিপুরায় শান্তি, সম্প্রীতি, মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হচ্ছে বারবার। ত্রিপুরার বেকার ছেলেমেয়েরা, কম বয়সী প্রজন্ম, তারা ত্রিপুরায় থাকছে না, বাধ্য হচ্ছে বাইরে বেরিয়ে যেতে, কারণ কাজ নেই হাতে। এই রাজ্যের যে সেক্টরগুলোকে খানিকটা এক্সপ্লোর করে কাজের বন্দোবস্ত করা যায়, রেভিনিউ জেনারেট করা যায়, সেগুলো ভালো মতো হচ্ছে না। সুতরাং ত্রিপুরা কি খুব ভালো চলছে? কেউ বলতে পারবে না।
ত্রিপুরা যদি খুব ভালো চলতো, সরকার যারা আছেন তারা যদি নিজেদের সম্পর্কে খুব কনফিডেন্ট থাকতেন, তাহলে তাদের পঞ্চায়েত ভোটে 96% আসন লুট করতে হতো না। তাহলে তাদের বিধানসভা ভোট বা ইত্যাদিতেও এই পরিমাণ আক্রমণ, অন্য কোথাও অন্য রাজ্যে কোথাও বিজেপি জিতছে মানে ত্রিপুরায় এসে দুটো পার্টি অফিস সিপিএম এর ভেঙে দেওয়া, এই মানসিকতা কখন হয়? যখন সে মনে করে যে পাড়ায় সিপিএম এর পার্টি অফিসটা থাকলে আমার ভয় আছে, ওটা আমার থ্রেট। কারণ মানুষ যে কোনো দিন ওই পার্টি অফিসটাকে ব্যবহার করবে আমার বিরুদ্ধে কথা বলার জন্য। তুমি যদি এত ভালো ভালো কাজ করে থাকো, তাহলে তুমি বিরোধীদের উপর অত্যাচার করছো কেন? তার মানে দে আর অলসো ইনকনফিডেন্ট বিকজ দে নো যে আমরা লুট করছি ত্রিপুরাকে। ডবল ইঞ্জিন, ডবল বিপদে ফেলেছে ত্রিপুরার মানুষকে। তরুণ প্রজন্মের বন্ধুদের কাছে কেবল আমার এইটাই অনুরোধ থাকবে যে যাদের একটু বয়স হয়েছে তারা তো জীবনের অধিকাংশ কাটিয়ে ফেলেছেন, আমাদেরকে আমাদের জীবনটা কাটাতে হবে এবং আমাদের স্বার্থেই আমাদের রুখে দাঁড়ানো জরুরি। আমরা যদি আমাদের জন্য আর একটু ভালো একটা ভবিষ্যৎ চাই, আমাদের পরের প্রজন্মের জন্য একটা ভালো ভবিষ্যৎ চাই, সবাই এসএফআই করতে আসবে আমি মনে করি না সেটা বাস্তব। বা এসএফআই যারা করে তারা সব ঈশ্বরের সন্তান, দেবদূত, আর এসএফআই যারা করে না তারা সবাই ফেলে দেওয়ার মতো, এরকম হয় না। এসএফআইও সমাজের রিফ্লেকশন, ভালো মন্দ সব নিয়ে আমরা একটা প্রগতিশীল বিপ্লবী ছাত্র সংগঠন, আমরা পথ চলার চেষ্টা করি। এসএফআই এর বাইরেও অনেকে আছে যারা সমাজে শিরদাঁড়া উঁচু করে, সোজা করে, মাথা উঁচু করে তারা প্রশ্ন করতে চায়, সিস্টেমকে প্রশ্ন করতে চায়, ব্যবস্থাকে প্রশ্ন করতে চায়, সরকারকে প্রশ্ন করতে চায়। তারা তাদের মতো করে প্রশ্ন করুক। কোথাও কোনো প্রয়োজন পড়লে আমরা এসএফআই সাথে আছি। এসএফআই কর্মীরা তাদের মতো করে শিক্ষার দাবি, কাজের দাবি, মর্যাদাপূর্ণ জীবনের দাবি রাস্তায় থাকুক। হ্যাঁ, রাস্তায় থাকলে পুলিশ কেস হবে, রাস্তায় থাকলে গুন্ডামি হবে, সব হবে, কিন্তু পৃথিবীতে কোনোদিন কোথাও অত্যাচার করে কোনো অত্যাচারিতকে বেশি দিন দমিয়ে রাখা যায়নি। অত্যাচার যত হয় আক্রান্তের ভয় ভেঙে যায়, তাই তো? এই যে এসএফআই এর ছেলেটা কয়েকদিন আগে মার খেলো, হিমাদ্রি, ওকে আমি নিশ্চিত, ওকে যদি এখন গিয়ে তুমি জিজ্ঞাসা করো, ও বলবে আমি আবার ওদের সামনে দাঁড়াতে রাজি আছি। সুতরাং এটাই আমাদের সবার সাথে হয়েছে। আমিও যেদিন প্রথম পুলিশের মার খেয়েছিলাম, আমারও তার আগে পর্যন্ত মনে হতো যে লাঠিটা পিঠে পড়লে না জানি কত ব্যথা লাগবে। যেদিন লাঠিটা পিঠে পড়ে গেল মনে হলো যে আচ্ছা হয়ে গেছে, ঠিক আছে, ফিতে কাটা হয়ে গেছে। মজা করে বললাম কথাটা, কিন্তু তাহলে আমার লাঠির ভয়টা ভেঙে গেল। কালকে আবার আরেকটা অন্যায় এই সরকার করলে ওই লাঠির সামনে দাঁড়াতে আমার বুক কাঁপবে না। সুতরাং আক্রমণ যত হবে, প্রতিরোধও তত ধারালো হবে। তুমি তো বিজ্ঞানের ছাত্র, আমি ইতিহাসের ছাত্র, আমার জ্ঞান দেওয়াটা ঠিক না, কিন্তু নিউটনের তৃতীয় সূত্র তুমি আমার থেকে বেশি ভালো বোঝো। সুতরাং তৃতীয় সূত্র অনুসারেই আমরা প্রস্তুত হই, চলো সবাই মিলে আক্রমণের মুখে নতুন ত্রিপুরা গড়া, নতুনভাবে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। ধন্যবাদ সৃজনদাকে এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্যে। এতক্ষণ আপনারা শুনছিলেন ভারতের ছাত্র ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যকে। আপনারা যারা এসএফআই এর ছাত্র সংলাপের এই সংখ্যাটা দেখবেন, এতটা সময় দিয়ে আমাদের কথাগুলো শুনবার জন্যে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সৃজনদা।